আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আলোচনা করব স্বামী বিবেকানন্দের প্রবন্ধ বাংলা ভাষা। আলোচনা শুরু করা যাক। ঊনবিংশ শতাব্দীর সূচনা লগ্নে অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে স্থাপিত ফোর্ট উইলিয়াম কলেজেই প্রাতিষ্ঠানিক ও সুপরিকল্পিতভাবে বাংলা গদ্যচর্চার সূত্রপাত হয়, একথা আমরা সবাই জানি। ফোর্ট উইলিয়ামের লেখক গোষ্ঠী ছিলেন বাংলা সাহিত্যিক গদ্যের প্রথম রূপ নির্মাতা। তাঁদের পথ ধরেই পরে বাংলা গদ্য রামমোহনের হাতে শক্তি ও বিদ্যাসাগরের হাতে সৌন্দর্য লাভ করেছে। মনে রাখতে হবে, যেহেতু ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর সামনে কোনো বাংলা গদ্যের আদর্শ রূপ ছিল না, সেহেতু তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি, বিচার বিবেচনা ও বাস্তববোধের উপরে নির্ভর করেই বাংলা গদ্যের কায়া নির্মিত হয়েছিল। যেহেতু উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মতো প্রধান লেখকগণ সংস্কৃত ভাষায় অভিজ্ঞ ছিলেন, সেহেতু ফোর্ট উইলিয়াম কলেজ প্রবর্তিত গদ্য ভাষায় তৎসম শব্দের ব্যবহারে ও সমাসবদ্ধ পদ ও ক্রিয়াপদের ক্ষেত্রে সাধুরীতির অনুসরণে ভাষার স্বাভাবিকতা ক্ষুণ্ণ হয়েছে। এই প্রতিষ্ঠান পরবর্তীকালের জন্য যে বাংলা গদ্যরীতিকে আদর্শ গদ্যের মর্যাদায় স্থাপন করে গেল, তা সংস্কৃতানুসারী সাধু গদ্যরীতি। পরবর্তীকালে রামমোহন, বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্রের রচনায় বাংলা গদ্য যে ক্রমবিকশিত হয়েছে, তাই সাধু গদ্যই। অবশ্য আঞ্চলিক কথ্য গদ্যের ভাষা কেরি সাহেবের কথোপকথন গ্রন্থে প্রথম লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যের এই বিকল্প ধারাটি অর্থাৎ আঞ্চলিক কথ্য গদ্য বিংশ শতাব্দীতেই পূর্ণ মর্যাদার আসন অধিকার করে। কিন্তু ঊনবিংশ শতাব্দী প্যারীচাঁদ মিত্র, তার লেখা আলালের ঘরে দুলাল কিংবা কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা, এ জাতীয় কিছু গ্রন্থে দেখা যায় সাধু ভাষার পাশাপাশি বিকল্প এক ভাষারীতি সৃষ্টি করার প্রয়াস। কিন্তু এ প্রসঙ্গে উল্লেখ করতে হবে, কেশবচন্দ্র সেন এবং স্বামী বিবেকানন্দ বিশেষভাবে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা রেখে গেছেন। অধ্যাত্ম সাধনার পথের প্রতীক হলেও বাংলা গদ্যে অসামান্য দক্ষতা ছিল তাঁদের। এরা মোটেই সাহিত্য চর্চা করার জন্য কলম ধরেননি, কারণ তাঁদের জীবনের লক্ষ্য বা আদর্শতা ছিল না। ধর্ম, সমাজ, সম্প্রদায়, ভক্ত, শিষ্য ও অনুগামীদের জন্য তাঁরা যে আলোচনা করতেন, বক্তৃতা দিতেন, সেগুলি পরে গ্রন্থাকারে মুদ্রিত হয়। সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য না থাকলেও তাঁদের স্বভাবের মধ্যে সাহিত্যের বীজ লুক্কায়িত ছিল। এ প্রসঙ্গে আলাদাভাবে স্বামী বিবেকানন্দের নাম উল্লেখ করতেই হয়, কারণ স্বামী বিবেকানন্দ অধিকাংশ রচনায় ইংরেজিতে লিখিত কর্মযোগী, বীর সন্ন্যাসী, কৃত্রিম সাহিত্য, অলস কাব্যলীলা এসব ব্যাপারকে অত্যন্ত ঘৃণা করতেন। যে সাহিত্য বলিষ্ঠ জীবনের প্রতীক, তাকেই তিনি ভালোবাসতেন। সাধু ভাষায় তিনি কিছু কিছু লিখলেও চলিত ভাষায় লেখা প্রবন্ধ, চিঠিপত্র, ভ্রমণ কাহিনী ও ডায়েরির বিচিত্র বিষয়, চলিত বলির সরসতা ও সজীবতা এখনো আমাদের বিস্ময় মিশ্রিত শ্রদ্ধা আকর্ষণ করে। পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য, ভাববার কথা, পত্রাবলী, এর মধ্যে প্রায় অধিকাংশই উত্তর কলকাতার মৌখিক সংলাপের ভাষায়। বিবেকানন্দের বাংলা গ্রন্থাবলীর মূল আলোচ্য বিষয় ঊনবিংশ শতাব্দীর বাঙালি তথা ভারতবাসীর জাতীয় সমস্যা। ভারতীয় আদর্শের প্রতি সুগভীর শ্রদ্ধা থাকলেও লেখক রক্ষণশীলতার সমর্থক ছিলেন না। মুক্ত মন এবং যুক্তিবোধে তাঁর প্রতিটি রচনা আশ্চর্য উজ্জ্বল। তাঁর চরিত্রে প্রচণ্ড পৌরুষ ও মনোরম সরলতা এই চলিত ভাষায় এমন একটা অপূর্বতা সৃষ্টি করেছে যে বিংশ শতকের চলিত ভাষার কোনো লেখকই তার সমকক্ষতা লাভ করতে পারবেন না। খাঁটি কলকাতায় কোকটি ভাষায় যে সাহিত্য সৃষ্টি করা যায়, পূর্বেই হুতম তার প্রমাণ দিয়েছেন। বিবেকানন্দের ভাষায় হুতমের মতোই দুঃসাহস ছিল, কিন্তু অশালীনতার নাম গন্ধ ছিল না। আবার কোথাও কোথাও তার চলিত ভাষায় অপূর্ব ধ্বনি গম্ভীর ক্লাসিক ঝঙ্কার সঞ্চারিত হয়েছে। শব্দপ্রয়োগে তিনি সংস্কারহীন বক্তৃতামূলকতার মাঝে মাঝে তার ভাষায় আবেগের সঞ্চার করেছেন।
কিন্তু তাতেও কোমলতা, লালিত্য প্রশ্রয় পায়। বিবেকানন্দ বাংলা চলিত ভাষার যে একজন বিচিত্রকর্মা শিল্পী তা স্বীকার করতে হবে। যথার্থ মুখের ভাষাকে সাহিত্যকর্মে ব্যবহার করার গৌরব বিবেকানন্দের অবশ্যই প্রাপ্য। বাংলা ভাষা এই প্রবন্ধের মূল আলোচনায় প্রবেশের পূর্বে প্রবন্ধ বলতে কি বুঝি তা সংক্ষেপে একটু জেনে নিই। প্রবন্ধ এমন এক ধরনের গদ্য রচনা যা কোনো বিষয়বস্তুকে বিশ্লেষণের মাধ্যমে উপস্থিত করে অথবা একটি বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় কিংবা কোনো বিতর্কিত বিষয়ে পাঠককে একটি সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। প্রবন্ধ শব্দটি সাহিত্য দর্পণকার আচার্য বিশ্বনাথ ব্যবহার করেছিলেন কাব্যাদির বিভিন্ন উপাদানগত আবশ্যিক সঙ্গতি বোঝাতে। বাংলা সাহিত্যের মধ্যযুগে যে কোনো রকম প্রকৃষ্ট বন্ধন বোঝাতেই প্রবন্ধ শব্দটি ব্যবহার করা হয়েছে, যথা লাচারী প্রবন্ধ, পয়ার প্রবন্ধ, পাঁচালী প্রবন্ধ প্রভৃতি। গদ্য মাধ্যমের ব্যবহারের পর ঊনবিংশ শতকের প্রথমার্ধে রামমোহন, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রভৃতির হাতে এই ধরনের রচনা যখন সূত্রপাত ঘটে তখন তারা প্রায়শই প্রস্তাব শব্দটি ব্যবহার করতেন। রামমোহন, বিদ্যাসাগর বড় বড় রচনা প্রস্তাব নামেই প্রকাশিত করেছেন এবং অক্ষয় কুমারের চারুপাঠে ক্ষুদ্র রচনাগুলিও প্রস্তাব আখ্যা পেয়েছে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ক্রমশ প্রবন্ধ শব্দটি গৃহীত হতে থাকে, যদিও বঙ্কিমচন্দ্র দুটি শব্দই ব্যবহার করেছেন। সুতরাং প্রবন্ধ বলতে আমরা সাধারণভাবে ওই প্রকৃষ্ট বন্ধনকেই বুঝে নেব। এই বন্ধন বিষয়ের সঙ্গে আঙ্গিকের হতে পারে, চিন্তারাশির সুসজ্জাজনিত হতে পারে এবং অন্যান্য অনেক কিছুই হতে পারে, কিন্তু মোটামুটিভাবে তাতে সংযম, যুক্তি শৃঙ্খলা, সুসজ্জা এবং অবশ্যই রচনা সৌন্দর্য আমরা আশা করব। সাহিত্যিক অর্থে এসে শব্দটি প্রথম ব্যবহার দেখা যায় মার্টেনের লেখায়। এসে শব্দটি মূলত একটি ফরাসি শব্দ। স্কটল্যান্ডের ষষ্ঠ জেমস শব্দটি ইংরেজিতে প্রথম ব্যবহার করেন। 16 শতকের প্রথম দিক থেকেই শব্দটি ইংরেজি ভাষা এবং সাহিত্যে গৃহীত হয়ে আসছে। ইংরেজিতে এসের দুটি স্পষ্ট বিভাগ আছে, ফর্মাল এসে এবং ইনফর্মাল বা ফ্যামিলিয়ার এসে। শেষোক্ত বিভাগটিকে ইন্টিমেট এসেও বলা হয়ে থাকে। বাংলা প্রবন্ধের ঠিক এই ধরনের কোনো বিভাগ অবশ্য নেই, তবে উভয় শ্রেণীর প্রবন্ধই বর্তমান। ফর্মাল এসেকে বলা চলতে পারে বিষয় গৌরবী প্রবন্ধ এবং ইনফর্মাল এসেকে বলা যেতে পারে বিষয় গৌরবী বা আত্মগৌরবী প্রবন্ধ। প্রথম ধরনের প্রবন্ধ বিষয়টাই প্রাধান্য পায় এবং দ্বিতীয় ধরনের প্রবন্ধে লেখকই প্রাধান্য পান। তবে অনেকে প্রথম ধরনের প্রবন্ধকে তন্ময় প্রবন্ধ এবং দ্বিতীয় বিভাগটিকে মনময় প্রবন্ধ আখ্যা দিয়ে থাকেন। তবে প্রচলিত প্রথা অনুসারে দেখা যায় প্রথম বিভাগের রচনাগুলিকেই আমরা সাধারণত প্রবন্ধ আখ্যা দিই, দ্বিতীয় বিভাগের রচনাগুলিকে রস রচনা বা ব্যক্তিগত প্রবন্ধ আখ্যা দিয়ে থাকি। এবার আমরা প্রবন্ধের মূল আলোচনায় প্রবেশ করব, কিন্তু তার পূর্বে আমাদের জেনে নিতে হবে যে এখানে বয়াকা, অঙ্গায়, গয়া, আকা, লয়াকা যে শব্দটি ব্যবহার করা হয়েছে, অভিধানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বয়াকা, অঙ্গায়, গয়া, আকা, লয়াকা এবং বয়াকা, অঙ্গায়, গয়ে, লয়াকা, বয়াকা, অনুষ্ঠ লয়াকা এবং বয়াকা, অঙ্গা, লয়াকা এই সবগুলোই একই অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বঙ্গদেশীয় বা বঙ্গদেশে বা সেই অঞ্চলের অধিবাসীদের ভাষা হিসেবে এই শব্দগুলি ব্যবহৃত হচ্ছে। স্বামী বিবেকানন্দের এই যে প্রবন্ধটি, যেটি 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি লিখছেন, এটি কিন্তু স্বামীজির দ্বিতীয়বার আমেরিকা গমনের পর সেখান থেকে লেখা। কারণ তিনি প্রথমবার বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার জন্য শিকাগোয় গিয়েছিলেন, সেটা 1893 খ্রিস্টাব্দের 31 মে পেনিনসুলা জাহাজে চেপে তিনি রওনা হয়েছিলেন। আর দ্বিতীয়বার তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন 1899 সালে। আর এই পত্রটি লেখা 1900 খ্রিস্টাব্দে। আর এই প্রসঙ্গেই যে উদ্বোধন পত্রিকা কথা এসেছে সেটা সম্পর্কেও আমাদের একটু অল্প করে জেনে নেওয়া দরকার। আসলে এই উদ্বোধন পত্রিকাটি কিন্তু বাংলা ভাষার অন্যতম প্রাচীন একটি পত্রিকা, যা দীর্ঘ প্রায় 127 বছর নিরবিচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব অর্জন করে চলেছে। 1898 সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই পত্রিকা প্রথম প্রকাশ করেন এবং
প্রথম সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। পরবর্তীকালে এই পত্রিকাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রধান বাংলা প্রকাশনা সংস্থা উদ্বোধন কার্যালয় গড়ে ওঠে। বেলুর মঠ এবং সাধু সন্ত সম্পর্কে অনেক মূল্যবান তথ্য এই উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় এবং বর্তমানেও এই পত্রিকা সমানভাবে জনপ্রিয়। এখন শুরু করা যাক মূল আলোচনা, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। বুদ্ধ থেকে চৈতন্য, রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। খ্রিস্টের জন্মের প্রায় ১৫০০ বছর আগে ভারতে আর্যরা আসেন এবং তারপর যে বৈদিক যুগ শুরু হয়, বৈদিক সাহিত্য, বেদ রচিত হয় এবং তার পরবর্তীকালে সংস্কৃত ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয়। অর্থাৎ যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে সে সময় এ সমস্ত কিছুই সংস্কৃতে। এবং যেহেতু আর্য সমাজ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4 বর্ণে বিভক্ত ছিল এবং সমাজের উচ্চ বর্ণের মানুষরাই বিদ্যা শিক্ষার সুযোগ এবং সুবিধা পেতেন এবং তারা স্বাভাবিকভাবেই সংস্কৃত শাস্ত্রে পারঙ্গম হতেন এবং তাদের দ্বারাই এই সংস্কৃত শাস্ত্র রচিত এবং চর্চা মূলত হয়ে থাকত। এবং তার ফলে সমাজের সিংহভাগ অংশ যারা নিম্নবর্ণের তারা কিন্তু এই সংস্কৃত চর্চার সুবিধা এবং সুযোগ পেত না এবং স্বাভাবিকভাবেই তাদের শিক্ষার মূল স্রোত থেকে দূরে জীবন কাটাতে হতো। তাই বলা হয়েছে যে সমাজের উচ্চবর্ণের মানুষরা যেভাবে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবনযাপনের মান এবং তাদের চিন্তাভাবনার উৎকর্ষ লাভ করতেন, সমাজের নিম্ন বর্ণের মানুষরা অনেক দূরে থাকতেন। উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মানুষদের মধ্যে একটা ব্যবধান, অপার সমুদ্র থেকে যেত। কিন্তু পরবর্তীকালে যে সমস্ত সমাজ সংস্কারক মহাপুরুষরা এসেছেন, বুদ্ধদেব থেকে চৈতন্যদেব, রামকৃষ্ণ ইত্যাদি, তারা কিন্তু এই ব্যবধান ঘোচানোর চেষ্টা করেছেন। কারণ সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের মন ছুঁয়ে গেছে এবং তারা তাদের সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে সেই দার্শনিক উচ্চতায় বা দার্শনিক সংস্কৃত শাস্ত্রের যে সমস্ত দর্শন এবং ধর্মের কথা সেখানেতে বলা হয়েছে তার স্পর্শ দেওয়ার জন্য তারা কিন্তু সেই সমস্ত কথাকে একেবারে মানুষের মুখের ভাষায়, একেবারে সাধারণ মানুষের কথ্য ভাষায়, সাধারণ মানুষের কথা বলার ভাষায় তাদেরকে শিক্ষা দিয়েছে। সমাজের নিম্নবর্ণের মানুষ যাদের সংখ্যাই সব থেকে বেশি, যাদের পরিশ্রমেই সমাজের অগ্রগতি হয়, সভ্যতা এগিয়ে যায়, তাদের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে এই দর্শন এবং অন্যান্য বিদ্যার শিক্ষা দান করেছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো, তবে লেখবার বেলা ও একটা কি কিম্ভূতিমাকার উপস্থিত করো। সাধারণত পণ্ডিত মহলে একটি প্রচলিত ধারণা ছিল যে যে ভাষায় ধর্মকথা আলোচিত হবে, ধর্মশাস্ত্রের কথা থাকবে, দর্শনের কথা থাকবে, সে ভাষা গুরুগম্ভীর হতে হবে এবং তাই তারা স্বাভাবিকভাবেই তদ্ভব এবং তৎসম শব্দের ব্যবহার, তার সাথে সাথে সমাসবহুল পদের ব্যবহার এবং সাধুরীতির ক্রিয়াপদ তার ব্যবহারের মধ্য দিয়ে একটা গুরুগম্ভীর ভাব তৈরি করার চেষ্টা করতেন। কিন্তু প্রাবন্ধিকের যুক্তি খুব সহজ এবং সরল। আমরা যে ভাষায় কথা বলি, অর্থাৎ আমাদের প্রতিদিনের যে মুখের ভাষা, সহজ সরল যে ভাষার মধ্যে আমরা আনন্দ, দুঃখ, বেদনা, সুখ ইত্যাদি প্রকাশ করি, যে ভাষার মধ্যে আমাদের সমস্ত প্রয়োজন মেটাই, সেই ভাষা দিয়েই কিন্তু আমরা এই স্বাস্থ্যচর্চা
বা দর্শনের কথা লিখতে পারি। লিখিত ভাষায় যদি দর্শন, বিজ্ঞান, শাস্ত্র ইত্যাদি আলোচনা করা সম্ভব হয়, একে অপরের সঙ্গে বাদ বিতণ্ডা করা সম্ভব হয়, তাহলে সেই ভাষায় কেন সাহিত্যে তা প্রকাশ করা সম্ভব হবে না? এই প্রশ্নই কিন্তু প্রাবন্ধিক এখানে রেখেছেন। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, সে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না। সেই ভাব, সেই ভঙ্গি, সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। তাহলে সহজ সরলভাবে আমরা স্বাভাবিকভাবে যে কথা আমাদের মনের অন্তঃস্থল থেকে উঠে আসে, চলিত ভাষা, সেই ভাষা দিয়ে আমরা সমস্ত কিছু আমাদের মনের অনুভূতি, আমাদের আবেগ প্রকাশ করি। তাহলে সেই ভাষাকেই সাহিত্যের ব্যবহার করার ক্ষেত্রে যদি আমরা উদ্যোগী হই, তাহলে সেটাই হবে ঠিক। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার জেকে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের প্রতিদিনের ব্যবহৃত যে কথ্য ভাষা, তা কিন্তু আমরা আমাদের অতি অনায়াসেই আমাদের প্রয়োজনে তাকে ব্যবহার করতে পারি। তেমনভাবেই আমাদের সাহিত্যের ভাষাকেও ইস্পাতের মতো ধারালো হতে হবে এবং সেটা সবল এবং অর্থাৎ নমনীয় হতে হবে। তাহলে সব মিলিয়ে ইস্পাত যেমন প্রয়োজনে তাকে দুমড়ে মুচড়ে তাকে একটা আকার দেওয়া যায় এবং প্রয়োজনে সেটা আবার দৃঢ়তা ধারণ করতে পারে এবং সে আঘাত করতে পারে, পাথর পর্যন্ত কেটে ফেলতে পারে, দাঁত পড়ে না। ঠিক তেমনভাবে কথ্য ভাষাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের প্রতিদিনের প্রয়োজন যেমন মেটাবে, তার সাথে সাথে সাহিত্যের ভাষা হিসেবেও অপরিহার্য হিসাবে তা গ্রহণযোগ্য হয়ে উঠবে। এবং এই ভাষাকে আমরা এত সহজে মুখে যেমন ব্যবহার করি, সাহিত্যেও সেইভাবেই যদি তার ব্যবহার হয়ে থাকে, তাহলে যথোপযুক্ত এবং সঠিকভাবেই মনের ভাব এবং মনের অভিব্যক্তি সেখানে প্রকাশিত হবে বলেই প্রাবন্ধিকের যুক্তি। আমাদের ভাষা সংস্কৃত, গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষ্যে। এখানে সংস্কৃত ভাষার গদাই লস্করি চালের কথা বলা হয়েছে। আসলে গদাধর লস্কর অর্থাৎ গদা ধারণ করে যে লস্কর বা সৈন্যবাহিনী, সাধারণত ধীর গতিসম্পন্ন সৈন্যবাহিনী অর্থে গদাই লস্কর কথাটা ব্যবহার করা হয়। তা এখানে কিন্তু আলসেমি অর্থেই ব্যবহার হয়েছে শব্দটি। সংস্কৃত শব্দের একটা ঐতিহ্য আছে, সে তার নিজস্ব নিয়ম রীতি মেনে, ব্যাকরণের বন্ধন মেনে চলে, তার চলন তার মতো। কিন্তু ওই চাল নকল করে বাংলা ভাষা তার যদি চালচলন তৈরি করে, তাহলে সেটা অস্বাভাবিক হবে, কারণ নকল কখনো আসলে সমান হয়ে উঠতে পারে না। সেই ত্রুটিটাই কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে ঘটেছে সংস্কৃত ভাষাকে অনুকরণ বা নকল করার কারণে। এবং সেই কারণেই প্রাবন্ধিক এটাকে সমালোচনা করছেন যে স্বাভাবিক যে বিকাশ ভাষার, সেটা কিন্তু অনুকরণের মাধ্যমে কখনো সম্ভব নয়। সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ আমরা গ্রহণ করেছি, কিছু ব্যাকরণের নিয়ম আমরা অনুসরণ করি, কিন্তু সংস্কৃতকে হুবহু নকল করলে কিন্তু বাংলার স্বাভাবিক গতি এবং তার স্বাভাবিক বিকাশ ঘটবে না। এটা কিন্তু একেবারে বাস্তবসম্মত কথা। এবং আরেকটি কথাও এখানে প্রাবন্ধিক বলেছেন, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এবং লক্ষণ। এটা কিন্তু একেবারে সত্য, কারণ একটা সমাজের উন্নতির ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞান চর্চা এবং অন্যান্য সমস্ত কিছুর ক্ষেত্রেই ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ভাষা যদি স্বাবলম্বী হয়, ভাষা যদি তার নিজস্ব একটা ভঙ্গিমায় এবং নিজস্ব মাধুর্যে নিজেকে গড়ে নিতে পারে, তাহলে তার মধ্য দিয়েই সেই সমাজ বা সেই জাতি উন্নতির পথে এগিয়ে যেতে পারে। এই কথাই কিন্তু এখানে বলা হয়েছে। যদি বলো ও কথা বেশ, বাংলাদেশের স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যে দিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছে যে কোন ভাষা লিখতে হবে।
যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে। আমরা লক্ষ্য করে থাকি যে একটি বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল জুড়ে যখন কোনো একটি ভাষা প্রচলিত হয় তখন সেই ভাষায় কিছু কিছু আঞ্চলিক বৈশিষ্ট্য যুক্ত হয় এবং সে কারণেই একটি ভাষা নানা উপভাষা অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। একই রকমভাবে বাংলা ভাষার ক্ষেত্রেও দেখা যায় যে ঝাড়খণ্ডী, রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী এবং কামরূপী উপভাষা অঞ্চলের সৃষ্টি হয়েছে। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় যে এই সমস্ত উপভাষা অঞ্চল থেকে যে সমস্ত মানুষজন কলকাতায় কাজের প্রয়োজনে বা শিক্ষা দীক্ষা ইত্যাদি কারণে আসেন, তারা কিন্তু কলকাতার ভাষাকেই, কলকাতার কথ্য ভাষাকেই তাদের মান্য কথ্য ভাষা হিসেবে গ্রহণ করে থাকেন এবং তাদের কথাবার্তা এবং ভাব প্রকাশে তারা সেই ভাষার প্রয়োগ করে থাকেন। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটি দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। তাহলে এটা বাস্তব যে বিভিন্ন উপভাষা অঞ্চল থেকে যারা কলকাতায় আসছে তারা কলকাতার ভাষাকে আপন করে নিচ্ছেন এবং প্রাবন্ধিকেরও মত যে যদি এই মান্য কথ্য ভাষার রূপ হিসাবে কলকাতার ভাষাকে গ্রহণ করে নেন, তাহলে অন্যান্য যে সমস্ত উপভাষা অঞ্চলের মানুষজন তারা নিজেদের উপভাষার প্রতি ভালোবাসা এবং আকর্ষণ অটুট রেখেও যদি মান্য কথ্য ভাষার রূপ হিসেবে কলকাতার ভাষাকে গ্রহণ করে নেন এবং সাহিত্যে সেটাকে ব্যবহার করেন, তাহলে অবশ্যই এটা একটা বাংলা ভাষার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। তাই কোন উপভাষা সংস্কৃতের বেশি নিকট, কোন উপভাষা সংস্কৃত থেকে একটু দূরে, এই মতভেদের মধ্যে না গিয়ে মান্য কথ্য ভাষার রূপটি কিভাবে আরও গ্রহণযোগ্য, আরও সর্বাঙ্গ সুন্দররূপে সাহিত্যে গৃহীত হয়, সেই বিষয়ে যদি আমরা একমত হতে পারি তাহলে আমরা বাংলা ভাষার ক্ষেত্রে একটি সঠিক ইতিবাচক পদক্ষেপ নিতে পারবো বলেই প্রাবন্ধিকের মত। এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান ভাষা পড়ে। এক্ষেত্রে আমাদের নিজস্ব উপভাষার প্রতি যে টান, সেটাকে অবশ্যই স্বীকার করে নিয়েও আমাদের বৃহত্তর স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে আমাদের নিজস্ব গ্রাম্য বা জেলার প্রাধান্যটি ভুলে গিয়ে আমাদের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে যে মান্য কথ্য ভাষা হিসেবে কলকাতার ভাষাকে বা গ্রহণযোগ্য করে তুলতে হবে। কারণ ভাষা ভাবের বাহক, ভাষার প্রকাশ যেভাবেই হোক না কেন সেটা যদি আমাদের ভাবকে বহন করে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভাষার সার্থকতা। কারণ ভাবই প্রধান, ভাষা পড়ে। কে কোন উপভাষা অঞ্চলের অধিবাসী সেটা বড় কথা নয়, ভাষার মধ্য দিয়ে কতটা মনের ভাব প্রকাশিত হতে পারছে এবং সেটা অন্যান্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে, সেটাই হচ্ছে বড় কথা। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতর দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবরস্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির মহাভাষ্য দেখো, শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো, আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয় নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপরে, সে কি ধুম! 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা অসিত। আলোচনা প্রসঙ্গে কয়েকটি সাহিত্য গ্রন্থের নাম আমরা পেলাম, যেমন ব্রাহ্মণ। ব্রাহ্মণ শব্দটি এখানে ব্রাহ্মণ গ্রন্থ বা ব্রাহ্মণ সাহিত্য এই অর্থে ব্যবহৃত হয়েছে। এটিকে হিন্দু শাস্ত্র বা হিন্দু শ্রুতি বলা যেতে পারে। শাস্ত্রের অন্তর্গত গ্রন্থরাজি বা বেদের ভাষ্য এটি। এর রচয়িতা বিভিন্ন ঋষি এবং পণ্ডিত, যারা বেদকে ব্যাখ্যা এবং তার অর্থ উদ্ঘাটন করতে এই গ্রন্থগুলি রচনা করেছিলেন। এরপর আমরা পতঞ্জলি যোগসূত্রের
নাম পাই, এরপর মীমাংসা সূত্রের উল্লেখ পাই এবং ব্রহ্মসূত্রের উল্লেখ পাই, পাশাপাশি শঙ্করাচার্য সবরস্বামীর উল্লেখ পাই। আসলে এগুলি হচ্ছে স্বরদর্শনের কতগুলি দর্শন। আমাদের হিন্দু শাস্ত্রমতে স্বরদর্শন হচ্ছে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। এবং প্রত্যেকটি দর্শনের একজন প্রতিষ্ঠাতা রয়েছেন এবং এর একটা মূল গ্রন্থ রয়েছে এবং তার ভাষ্যকার রয়েছেন। যেমন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল মুনি বা সাংখ্য দর্শনের প্রবক্তা কপিল মুনি এবং এর মূল গ্রন্থ হচ্ছে সাংখ্যসূত্র এবং যার ভাষ্যকার বাচস্পতি মিশ্র। যোগ দর্শনের প্রবক্তা পতঞ্জলি এবং তার লেখা গ্রন্থ যোগসূত্র এবং এর ভাষ্যকার বেদব্যাস। ন্যায় দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম এবং তার মূল গ্রন্থ ন্যায়সূত্র এবং তার ভাষ্যকার বাৎসায়ন। বৈশেষিক দর্শনের প্রবক্তা মহর্ষি কর্ণাদ এবং মূল গ্রন্থ বৈশেষিক সূত্র এবং তার ভাষ্যকার প্রশান্তপাদ। মীমাংসা দর্শনের প্রবক্তা জৈমিনী, যার মূল গ্রন্থ মীমাংসা সূত্র এবং তার ভাষ্যকার সবরস্বামী। বেদান্ত দর্শনের প্রবক্তা বাদরায়ণ এবং তার মূল গ্রন্থ ব্রহ্মসূত্র এবং তার ভাষ্যকার শঙ্করাচার্য, রামানুজ, পল্লব, নিম্বার্ক, মাধবাচার্য। শঙ্করাচার্যের বেদান্ত ভাষ্যে অদ্বৈতবাদ প্রতিষ্ঠা পেয়েছে আর রামানুজের বেদান্ত ভাষ্যে বিশিষ্টাদ্বৈতবাদ প্রাধান্য পেয়েছে। এখানে আমরা যে সমস্ত দর্শনের কথা উল্লেখ, এগুলি রচিত হয়েছে মূলত সংস্কৃত ভাষায় এবং এই বৈদিক সাহিত্য যে সংস্কৃতে রচিত হয়েছে তার যে আভিজাত্য অর্বাচীনকালে অর্থাৎ আধুনিককালে রচিত যে সংস্কৃত, সেই আভিজাত্য সেখানে নেই এবং সেখানে কিন্তু দেখা গেছে যে সংস্কৃতের প্রাণটুকুও অদৃশ্য হয়ে গেছে। কারণ সেখানেতে 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পরে দুম করে রাজা আসিত, রাজার সম্বন্ধে যে সমস্ত বিশেষণগুলো দেওয়ার পর এবং সেই বিশেষণের ফাঁকা আওয়াজে চারিদিকে মুখরিত করে সকলকে একেবারে কান ঝালাফালা করে দেওয়ার পর লাস্ট বা শেষমেশ ঘোষণা হলো কি না, রাজা ছিলেন। ভাবকে প্রকাশের জন্য এরূপ আড়ম্বরে কিন্তু প্রয়োজন থাকে না। সাহিত্যে সাবলীলভাবে একটা ভাব প্রকাশের প্রয়োজন হয়। সেখানে ভাব প্রকাশের জন্য এত আড়ম্বর যে ভাব ভারাক্রান্ত হয়ে পড়ে এবং ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক বাধা হয়ে দাঁড়ায় এই আড়ম্বর। সেটি কিন্তু আধুনিক কালের সংস্কৃতির ক্ষেত্রে হয়েছে, যেটা খুব একটা শুভ লক্ষণ নয়, এটি মরার লক্ষণ বলে প্রাবন্ধিক সমালোচনা করেছেন। আহা, কি পেঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! এই বিশেষণ, সমাস, শ্লেষ, অলঙ্কার, চমক ইত্যাদি ব্যবহার করার পর যে শব্দ বন্ধের মধ্য দিয়ে বাক্য তৈরি হলো এবং সেই বাক্যের মধ্য দিয়ে যে ভাবটা প্রকাশিত হলো তা কিন্তু যথেষ্ট দুর্বোধ্য, কঠিন, যা কিন্তু ভাবের সাবলীল বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ালো। ওসব মরার লক্ষণ। অর্থাৎ এই সমস্ত এইভাবে একটা ভাবকে প্রকাশ করার যে প্রয়াস, এটা কিন্তু একটা স্বাভাবিক লক্ষণ নয়। স্বাভাবিক একটা ভাষার যে পরিণতি, একটা পরিবর্তন এবং তার যে চলমানতা, তার যে সাবল্যতা সেখানে নষ্ট হয়েছে। তাই ভাষার ক্ষেত্রে এটা কিন্তু একটা মরার লক্ষণের মতোই। যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিন্তা উদয় হলো। ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এলো। বাড়িটার না আছে ভাব, না ভঙ্গি, থামগুলোকে কুঁদে কুঁদে সারা করে দিলে। গয়নাটা নাক ফুঁড়ে, ঘাড় ফুঁড়ে ব্রহ্মরাক্ষসী সাজিয়ে দিলে। কিন্তু সে গয়নায় লতা পাতা, চিত্র বিচিত্র, কি ধুম! গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব, কি উদ্দেশ্য, তা ভরত ঋষ বুঝতে পারেন না। আবার সে গানের মধ্যে পেঁচের কি ধুম, সে কি আঁকাবাঁকা ডামাডোল, 36 নারীর টান, তাই রে বাপ!
তার ওপর মুসলমান ওস্তাদের নকল দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। সাহিত্যের পাশাপাশি শিল্পের বিভিন্ন ক্ষেত্রে, স্থাপত্যে, ভাস্কর্যে এবং সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে অর্থাৎ নৃত্য, গীত, নাট্য, অভিনয় ইত্যাদি ক্ষেত্রেও যে এই প্রাণহীনতার স্পর্শ বা প্রাণহীনতার লক্ষণ লক্ষ্য করেছেন তা এখানে কিন্তু স্পষ্ট। অর্থাৎ একটা স্থাপত্য সেখানে যতটুকু তার প্রয়োজন তার থেকে বেশি যদি তাকে নানা রকম খোদাই ইত্যাদি দিয়ে তাকে আড়ম্বরে পূর্ণ করে তোলা হয় তাহলে তার স্বাভাবিক সৌন্দর্য ব্যাহত হয়। অলঙ্কারের স্বাভাবিক কাজই হলো সৌন্দর্য বর্ধন করা। তাই তাকে সূক্ষ্ম, সুন্দর এবং পরিমিত হওয়া প্রয়োজন। কিন্তু অলঙ্কার যদি অতিরিক্ত পরিমাণে কারুকার্য শোভিত এবং বাড়াবাড়ি রকমের তার প্রয়োগ দেখা যায় তাহলে ব্যবহারকারীর যে উদ্দেশ্য তা কিন্তু সাধিত হয় না। সেখানে অলঙ্কারই যেন বেশি প্রাধান্য পেয়ে থাকে। একই রকমভাবে দেখা যায় যে শাস্ত্রীয় সঙ্গীত বা কিছু কিছু সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীত পরিবেশক যখন সেই সঙ্গীতের সুর, তান, লয় এবং তার বিভিন্ন রাগ রাগিনী নিয়ে বাড়াবাড়ি করেন তখন দেখা যায় যে সঙ্গীতের যে স্বাভাবিক কোমল মাধুর্য, তার যে শ্রুতি মাধুর্য তা কিন্তু ক্ষুণ্ণ হয়। এক্ষেত্রে প্রাবন্ধিক একটু মজা করে বলেছেন যে ভরতমুনি অর্থাৎ যার আবির্ভাব মনে করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের মধ্যে, তিনি ছিলেন ভারতীয় নাট্যশাস্ত্রের জনক এবং সংস্কৃত সঙ্গীত এবং নাট্যশাস্ত্রে তিনি একজন বিশারদ ব্যক্তি ছিলেন এবং তার লেখা সংস্কৃত মঞ্চনাট্য এবং অভিনয় বিষয়ক গ্রন্থ নাট্যশাস্ত্র বিশেষভাবে সমাদৃত। এই ভরতমুনিও এই প্রয়োগ তিনি যদি দেখতেন তাহলে তিনিও বোধহয় তার কি উদ্দেশ্য ভাব তা বুঝতে পারতেন না বলে তিনি মজা করেছেন। এবং সব মিলিয়ে তার মনে হয়েছে এইভাবে গানের মারপ্যাচের মধ্যে একটা ডামাডোল বা হৈহট্টগোল তৈরি হয়, যা দিয়ে গানের যে স্বাভাবিক উদ্দেশ্য তা কিন্তু ব্যাহত হয়। প্রাবন্ধিক এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য তিনি বারবার যে কথাটি বলেছেন, প্রবন্ধের শেষেও সেটিকে তিনি আরো সুন্দরভাবে পরিবেশন করেছেন। তিনি বলেছেন যেটা ভাবহীন, যেটা প্রাণহীন, সেটা ভাষা, শিল্প, সঙ্গীত যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সেটাকে কিন্তু বর্জন করতে হবে, সেটা কোনো কাজের নয়। এখন বুঝতে হবে যে জাতীয় জীবনে যেমন যেমন পরিবর্তন হবে ঠিক তেমনভাবে আমাদের সঙ্গীত এবং শিল্প প্রভৃতির মধ্যে গ্রহণ বর্জনের মধ্য দিয়ে আমাদের একটা তার স্বাভাবিক বিকাশের পথ খুলে দিতে হবে। নচেত কিন্তু একটা অস্বাভাবিক জড়তা এবং প্রাচীনের গণ্ডি বাঁধা একটা চিরাচরিত গড্ডলিকা প্রবাহে তা ভেসে যাবে, যার মধ্যে স্বাভাবিকতা এবং তার সঠিক বিকাশ আমরা দেখতে পাবো না। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণেও নাই, এটা তো সত্যি। আমরা সাহিত্যের ক্ষেত্রে যে বিশেষণগুলো প্রয়োগ করি তা যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহৃত হতে থাকে তার মধ্য দিয়ে কিন্তু ভাবের যে স্বাভাবিক প্রকাশ তা ব্যাহত হবে। এবং সে কারণেই বলা হয়েছে যে আমরা চলিত ভাষায় যদি কথা বলি তার মধ্য দিয়ে আমরা স্বাভাবিকভাবে মুখের ভাষা, মনের ভাষা প্রকাশিত করতে পারি এবং তার ফলে আমরা অভিধান থেকে সংগৃহীত কোনো উৎকৃষ্ট মানের তদ্ভব তৎসম বা প্রত্যয়যুক্ত শব্দ ব্যবহার করে যদি আমরা বাক্যকে জটিল করি তার মধ্য দিয়ে কিন্তু বাক্যের যে স্বাভাবিক সাহিত্যে যে স্বাভাবিক বিকাশ তা কিন্তু আমরা ঘটাতে পারবো না। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়িঘর তোর সব প্রাণস্পন্দনে ডগমগ করবে। অর্থাৎ যেটা প্রাণের ভাষা, যেটা মনের ভাষা, যেটা প্রাণ থেকে আসে
মন থেকে আসে, অন্তর থেকে আসে, সেটাই স্বাভাবিক। এবং সেই স্বাভাবিকের পথ ধরেই যদি আমরা সাহিত্য, শিল্প, সঙ্গীত, স্থাপত্য যে কোনো ক্ষেত্রেই অগ্রসর হই, তাহলে আমাদের এই স্বাভাবিক বিকাশের মধ্যেই আমাদের যে জাতীয় জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে বিকাশ এবং সমৃদ্ধি, সেটা আমরা দেখতে পাব। নচেৎ দেখা যাবে একটা কৃত্রিম প্রাচীনত্বের আবরণে একটা কিম্ভূত কিমাকার শিল্প, সাহিত্য, সংস্কৃতির দিকে আমরা অগ্রসর হচ্ছি, যেটা আমাদের চলমান জীবনের সঙ্গে খাপ খায় না। সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের জীবনের পথে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বোঝা হয়েই দাঁড়াবে, উন্নতির পথে এগিয়ে দেবে না। তাই প্রাবন্ধিক খুব সহজ এবং খুব সংক্ষিপ্ত এই প্রবন্ধের মধ্য দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছেন যে কিভাবে সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষা, মুখের ভাষা ব্যবহার করে আমরা সাহিত্য নির্মাণ করতে পারি। এবং এই সাহিত্য এভাবে যদি নির্মিত হয়, তাহলে তার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের যে কোমল ভাবগুলি, হৃদয়ের যে অব্যক্ত অনুভূতিগুলি, সেগুলি আমরা ব্যক্ত করতে পারবো এবং হৃদয়ের কাছাকাছি হওয়ার কারণে সেটা অন্যের মন বা হৃদয়েও খুব সহজে ছুঁতে পারবে। এবং এভাবেই কিন্তু সাহিত্য যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে সেটা একটি সুলক্ষণ। ভিডিওটি সংক্ষিপ্ত পরিসরে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা সম্পর্কে যে আলোচনাটি করলাম, আশা করি তোমরা যদি মূল প্রবন্ধটি সামনে রেখে এই আলোচনাটি শোনো, তাহলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।